বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা আল্লাহর অশেষ রহমতে অনেক অনেক ভালো আছো। আজকে আমরা আলোচনা করব তোমাদের গণিত বইয়ের নবম অধ্যায় দশমিক ভগ্নাংশ যে অধ্যায়টি আছে, এই অধ্যায়ের অনুশীলনী 1-এর যে প্রশ্নগুলো আছে, আমরা সবগুলো প্রশ্ন এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। তোমরা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, ইনশাল্লাহ তোমরা সবগুলো প্রশ্ন সুন্দরভাবে বুঝতে পারবা। তো তোমরা যদি বইটি একটু দেখো, তোমাদের বইয়ে অনুশীলনী 1-এ বলা আছে, 1 নম্বরের প্রশ্নে বলা আছে যে কোনটি বড় সম্পর্ক সূচক প্রতীকের সাহায্যে প্রকাশ করো। এখানে আমাদেরকে 3টা সম্পর্ক প্রতীক দেওয়া আছে, ঠিক আছে? লেস দ্যান, গ্রেটার দ্যান আর হচ্ছে ইকুয়াল চিহ্ন, অথবা এটাকে আমরা বলতে পারি ছোট, এটা হচ্ছে বড় আর এটা হচ্ছে সমান। এই প্রতীকের সাহায্যে প্রকাশ করতে হবে। একটা বিষয় মাথায় রাখো, এটা হচ্ছে লেস দ্যান, অর্থাৎ যেদিকে হা করে আছে এই পাশটা হচ্ছে বড়, এই পাশটা বড় আর এই পাশটা হচ্ছে ছোট। তাহলে যেদিকে হা করে থাকে সেটা হচ্ছে বড়, আর যেদিকে হা করে থাকে না সেটা হচ্ছে ছোট। এখন এই যে যেহেতু ছোট, এই ছোট আমরা যেহেতু বাম থেকে ডান দিকে যাই, তার কারণে আমরা এটাকে বলি লেস দ্যান বা ছোট, ঠিক আছে? তো এটা যদি এরকম থাকতো তাহলে এটাকে আমরা বলতাম বড়। তাহলে আমাদের এখন এই বাম পাশটা হয়ে গেল বড় আর ডান পাশটা হয়ে গেল হচ্ছে ছোট। তো তাহলে এটাকে আমরা কি বলি? এটা বলি হচ্ছে লেস দ্যান, আর এটাকে বলি হচ্ছে গ্রেটার দ্যান, ঠিক আছে? তো আশা করি তোমরা এতটুকু বিষয় বুঝতে পেরেছো। আর সমান চিহ্ন কোথায় ব্যবহার করা হয়? যখন বাম পক্ষ এবং ডান পক্ষ দুইটাই সমান হয়, তখন আমরা হচ্ছে এই যে সম্পর্ক প্রতীক ইকুয়াল চিহ্ন বা সমান চিহ্ন, তখন আমরা সেটা ব্যবহার করব, ঠিক আছে? তো আমরা যদি একটু দেখি যে আসলে প্রশ্নের অ্যান্সারগুলো কি হবে, তাহলে এখানে দেওয়া আছে 0.4, একটা ফাঁকা বক্স দেওয়া আছে যার ভিতরে আমাদের এই প্রতীকগুলোর যে কোনো একটা বসাইতে হবে, আর এখানে 0.7। তো 0.4 বলতে আসলে কি বোঝায়? আমরা এই যে 1 আছে না, এই 1-এর ভিতরে 0.1 আছে হচ্ছে 10টা। 0.1 আছে কয়টা? 1 আছে 10টা। এই 1-এর ভিতরে 1-এর ভিতরে বা মধ্যে, 1-এর মধ্যে 0.1, এই 0.1 আছে হলো 10টা। তাহলে এখানে 0.4 বলতে কি বোঝাচ্ছে? এখানে আমরা বলতে পারি 0.4 হচ্ছে 0.1 আছে 4টি। 0.4-এর ভিতরে 0.1 আছে কয়টি? 4টি। এটা কি আমরা বলতে পারি না? আর এখানে হচ্ছে 0.7 বলতে কি বোঝাচ্ছে? যে 0.7-এর মধ্যে 0.1 আছে 7টি। তাহলে কোনটা বড়? এখানে 0.1 আছে 4টি, আর এখানে 0.7 আছে 7টি। 0.7-এর ভিতরে 0.1 আছে 7টি। তার মানে আমরা বলতেই পারি এখানে যদি আর 3টা 0.1 থাকতো তাহলে 1 হতো, আর এখানে যদি আরও 6টা 0.1 থাকতো তাহলে 1 হতো। তাহলে আমরা এটা হচ্ছে বড়, এটা হচ্ছে ছোট, বুঝতেই পারতেছি। অথবা আমরা এভাবেও বলতে পারি, এটাকে আমরা লিখতে পারি উপরে হচ্ছে দশমিক তুলে দেব, দশমিক তুলে দেব। তাহলে দশমিক যদি তুলে দেই তাহলে এখানে সংখ্যাটা হয় হচ্ছে 4, আর নিচে হচ্ছে কি করব? এই দশমিকের কারণে 1, আর দশমিকের পরে একটা অঙ্কের কারণে একটা শূন্য দেব, ঠিক আছে? এটা আমরা লিখতে পারি। এরপরে আবার হচ্ছে এই পাশে কী করতে পারি? তাহলে 0 এবং দশমিক আমরা তুলে দেব, অর্থাৎ দশমিক বাদে যেটা হবে আমরা সেটা লিখব। তাহলে দশমিক বাদে এখানে সংখ্যাটা হয় হচ্ছে 7, আর দশমিকের কারণে নিচে হচ্ছে 1, দশমিকের পরে একটা অঙ্কের কারণে একটা শূন্য। তো এখানে হচ্ছে 10/4 আর এখানে 10/7। তাহলে 10/7টাই কি বড়? যেহেতু আমরা দেখতেই পাইতেছি ডান পাশটা বড়, তার কারণে আমাদেরকে গ্রেটার চিহ্নটা এই পাশে দিতে হবে, ঠিক আছে? যেটা বড় সেই পাশে হা করে থাকবে। তো আশা করি আপনারা এটা অবশ্যই বুঝতে পেরেছেন। আমরা এখন হচ্ছে 2 নম্বর প্রশ্নটা দেখি। তাহলে 5.6কে আমরা কিভাবে লিখতে পারি? দশমিক যদি তুলে দেই তাহলে হবে হচ্ছে 56, আর নিচে কত হয়? নিচে হয় হচ্ছে এই যে দশমিকের কারণে 1, আর দশমিকের পরে একটা অঙ্কের কারণে আমরা একটা শূন্য দিতে পারি, ঠিক আছে? এরপরে হচ্ছে দেখেন, এখানে দশমিক যদি তুলে দেই তাহলে উপরে হয় 65, আর নিচে কি হবে? দশমিকের কারণে 1, আর দশমিকের পরে একটা অঙ্কের কারণে একটা শূন্য।
তো এক্ষেত্রে আমরা দুইটাই দেখতে পারতেছি যে দুইটারে হর সেম। তো দুইটার যদি হর সেম হয় তাহলে যে ভগ্নাংশের লব বড় সেটা হচ্ছে বড়। তো এখানে 65 আর এখানে 56, যেহেতু 65 বড় তার কারণে আমরা হচ্ছে এই পাশে গ্রেটার দেন দিতে পারি। অথবা আমরা এখানে উপরেই দেখতে পারতেছি যে এখানে পূর্ণ অংশে আছে হলো 5 আর এখানে পূর্ণ অংশে আছে হলো 6। এখন দশমিকের পরে যা থাকে থাক, পূর্ণ অংশ যেটার বড় সেটাই তো বড়, তাই না? তার কারণে আমরা দেখতে পারি 6.5টাই হচ্ছে বড়। আমরা সেভাবেও কিন্তু দিতে পারি। এরপরে এখানে আমরা কি দেখতে পারতেছি যে এটা হচ্ছে 0.1, এটা হচ্ছে 0.1 আর এটা হচ্ছে 0। তো এখানে শুধু 0 আর এখানে 0.1 একটু হলেও আছে, তো তার কারণে আমরা বলতে, অর্থাৎ 0.1 বলতে একটা 0.1 আছে আর এখানে শূন্যটা আছে, তাহলে এখানে একটা আছে, তার মানে এটা কি বড়। তাহলে এটাকে আমরা লিখতে পারি 0.1 গ্রেটার দেন 0। ঠিক আছে, তো আশা করি এটা বুঝতে পেরেছেন। এখন আমরা হচ্ছে 4 নম্বর প্রশ্নটা একটু দেখি। 4 নম্বর প্রশ্নে হচ্ছে 11.1। তো এক্ষেত্রে তাহলে কি হবে বলেন তো? এক্ষেত্রে আমাদের কি হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি 11 বড় আর এখানে 1.1 হচ্ছে ছোট। তার কারণে আমরা দিতে পারি 11 গ্রেটার দেন 1.1। এটা কিন্তু আমরা লিখতেই পারি। 11 বড় না 1.1 বড়? এখানে পূর্ণ অংশে আছে 11, দশমিকের পরে কোনো অংশ নাই বা দশমিক অংশ নাই, আর এখানে পূর্ণ অংশ আছে 1, তাহলে 11 বড় না 1 বড়? অবশ্যই 11 বড়, তাই না? কোথায় 11 কোথায় 1? তার কারণে আমরা বলতে পারি গ্রেটার দেনটা আমাদের এই পাশে হবে। এরপর হচ্ছে 5 নম্বর প্রশ্নটা যদি একটু দেখি। 5/10 0.5। তো এটার ক্ষেত্রে আমরা একটু দেখি। তাহলে 5/10 আমরা হচ্ছে 0.5কে আমরা যদি দশমিক বাদে লিখি তাহলে উপরে হবে 5, নিচে দশমিকের কারণে 1 আর দশমিকের পরে একটা অঙ্কের কারণে একটা 0। তো এখানেও 5/10 এখানেও 5/10, তাহলে দুইটাই কি সেম না? এই কারণে আমরা মাঝখানে ইকুয়াল চিহ্ন দেব। ঠিক আছে, আশা করি এটা বুঝতে পেরেছেন। এরপরে হচ্ছে 6 নাম্বার প্রশ্নটা দেখো। 0.7 আর হচ্ছে 3/10, 3/10। তো এটার ক্ষেত্রে তাহলে কি হবে? 0.7কে লেখা যায় দশমিক বাদে, উপরে হবে 7, নিচে দশমিকের কারণে 1, দশমিকের পরে একটা অঙ্কের কারণে একটা 0, এরপরে হচ্ছে উপরে 3, নিচে হচ্ছে 10। তাহলে দুইটারে হর সেম, যে ভগ্নাংশের লব বড় সেটা বড়, তাহলে যেহেতু 7 বড় তার কারণে আমাদের এখানে দিতে হবে হচ্ছে গ্রেটার দেন চিহ্ন। ঠিক আছে, আচ্ছা, আশা করি অবশ্যই বুঝতে পেরেছ। এরপরে হচ্ছে 6 নাম্বার গেল। 7 নাম্বার প্রশ্নটা একটু দেখি। 0.1 এরপরে হচ্ছে 1/10। তো বলেন তো এটা কি হবে তাহলে? তাহলে এটাকে যদি আমরা দশমিক বাদে লিখি তাহলে এখানে কি হয়? উপরে হয় 1, নিচে হচ্ছে দশমিকের কারণে 1, দশমিকের পরে একটা অঙ্কের কারণে একটা 0, আর এখানে আছে হলো 1/10। তাহলে দুইটাই কি সেম, এই কারণে আমরা মাঝখানে হচ্ছে ইকুয়াল চিহ্ন দেবো, বাম পাশেও যা ডান পাশেও তাই। এরপরে হচ্ছে 8 নাম্বার প্রশ্নটা একটু দেখি। 8 নাম্বার প্রশ্নে কি আছে? 10/10 আর এখানে আমাদের আছে হচ্ছে 1। তো দেখেন আমরা এটাকে কি করতে পারি, 10কে যদি 10 দ্বারা ভাগ করি আমরা অবশ্যই জানি 10কে 10 দ্বারা ভাগ করলে 1 হয়, তাই কি না? আর আমাদের এ পাশেও আছে 1, তাহলে দুই পাশেই সমান, এই কারণে আমরা হচ্ছে ইকুয়াল চিহ্ন দেব। তাহলে আমাদের 1 নম্বরের যে প্রশ্ন, আশা করি আপনারা সবগুলো প্রশ্ন বুঝতে পেরেছেন, কোথাও কোনো সমস্যা নাই। তো যদি কোনো সমস্যা থাকে অবশ্যই আমাদেরকে কমেন্টে জানিয়ে দিতে পারেন, আমরা পরবর্তীতে এই প্রশ্নগুলো আবার বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব যেটা আপনারা বোঝেন নাই। ঠিক আছে।
এখন 2 নাম্বার আমাদেরকে বলা আছে যোগ এবং বিয়োগ করো। আচ্ছা, এখানে 1 নম্বরে কি দেওয়া আছে আমরা যদি একটু দেখি যে 0.6 যোগ 0.4 এটা আমাদের যোগ করতে হবে। তো যেহেতু আমাদের এভাবে দেওয়া আছে তো আমরা যোগ উপর নিচে সাজিয়ে লিখে যোগ করেছিলাম, তো এটাকে আমরা একটু সাজিয়ে লিখব। তাহলে 0.6 আর 0.4টার নিচে আসবে 0.4। এখন আমরা এখানে যোগ চিহ্ন দেব, ঠিক আছে। তাহলে 6 আর 4 কত হয়, আমরা দশমিকের আগে ডান পাশেরগুলো যোগ করব। 6 আর 4 10, 10-এর 0, হাতে থাকে 1। এই দশমিকটা বসে দিলাম আমাদের ডান পাশে দশমিকের। তাহলে এ পাশে 0 আর 0 যোগ করলে 0 আর হাতের 1, তাহলে এখানে কত হবে 1। তাহলে 1.0 এটাকে আমরা বলতে পারি বা 1। যেহেতু দশমিকের পরে শূন্যের কোনো দাম নাই, তাহলে এটার যোগফল হচ্ছে 1, ঠিক আছে। এরপরে হচ্ছে 2 নাম্বারটা একটু দেখেন, 0.8 যোগ 0.5। তাহলে এটা আমরা কি করব, 0.8 0.5। তাহলে 8 আর 5 কত, 8 5 13, 13 3, হাতে থাকে 1। তাহলে এখানে দশমিক দিলাম আর শূন্যের সাথে 1 যোগ করলে 1, 1.3। তো এটাই হচ্ছে আমাদের যোগফল। এরপর হচ্ছে 3 নাম্বারটা দেখেন, 0.6 যোগ 0.7, 0.7। তাহলে 0.6 0.7। তাহলে এটা যদি আমরা যোগ করি 6 আর সাথে কত, 6 6 12, 12 একে 13, 3, হাতে থাকে 1, শূন্যের সাথে 1 যোগ করলে 1। তাহলে এটাও অ্যান্সার হচ্ছে 1.3। এরপরে হচ্ছে 4 নাম্বার প্রশ্নটা যদি একটু লক্ষ্য করি, 1.8 যোগ 0.2। তাহলে এটা আমরা যদি যোগ করি 1.8 আর হচ্ছে 0.2, তাহলে যোগ করলে কত হয়, 8 আর 2 10, 10-এর 0, আর থাকে 1, 1 আর 1 2, 2 এর সাথে 0 যোগ করলে 2। তাহলে 2.0 বা এখান থেকে যেহেতু শূন্যের কোনো দাম নেই দশমিকের পরে, তাহলে অ্যান্সার হবে 2। এরপরে হচ্ছে 5 নাম্বার প্রশ্ন, 0.7 মাইনাস 0.4। তো এটা এখন আমরা একটু দেখি। তাহলে এটা আমাদের এখন বিয়োগ করতে হবে। তাহলে সেমভাবে লিখতে পারি 0.7 নিচে 0.4, এখানে বিয়োগ চিহ্ন দেব, ঠিক আছে। তাহলে 7 থেকে 4 বাদ দিলে কত, 7 থেকে 4 বাদ দিলে 3, আর এখানে হচ্ছে দশমিক, আর এখানে হচ্ছে 0, তাহলে 0.3। এরপর হচ্ছে 6 নাম্বার প্রশ্নটা যদি আমরা একটু লক্ষ্য করি, তাহলে এটা হচ্ছে 1 মাইনাস 0.2। তাহলে এক্ষেত্রে কি হবে, তাহলে উপরে আমরা 1কে লিখতে পারি হচ্ছে 1.0, 1.0, অর্থাৎ দশমিকের পরে শূন্যের কোনো দাম নেই, তার মানে 1 হয়, আর নিচে হচ্ছে 0.2। তো এক্ষেত্রে আমাদের একটু বিয়োগটা করতে সহজ হবে। তো এখন যদি 10 থেকে 2 বাদ দেই, তাহলে হয় হচ্ছে 8, আর থাকে 1, সেই একটা যদি আমরা এই শূন্যের সাথে যোগ করি, 1 আর 0 1, 1 থেকে 1 বাদ দিলে, তাহলে এখানে দশমিক দিলাম 0, তাহলে 0.8। তো এটাই হচ্ছে আমাদের বিয়োগফল, ঠিক আছে। তো আশা করি আপনারা এই 6টি প্রশ্ন অবশ্যই বুঝতে পেরেছেন। আমরা এখন হচ্ছে আরও 2টা প্রশ্ন আমাদের আছে, আমরা যদি একটু 7 নাম্বার প্রশ্নটা এখানে লক্ষ্য করি, দেখেন 7 নাম্বার প্রশ্নটা হচ্ছে 1.2 মাইনাস 0.3। তাহলে এটা যদি আমরা বিয়োগ করি, তাহলে 1.2 0.3। তাহলে 2কে আমাদের এখন 12 ধরতে হবে, 12 থেকে যদি আমরা হচ্ছে 3 বাদ দিই, তাহলে হয় হচ্ছে 9, এখানে দশমিক, হাতে থাকে 1, একটা শূন্যের সাথে যোগ হলে 1 হবে, 1 থেকে 1 বাদ দিলে 0, তার মানে 0.9, ঠিক আছে। এরপরে হচ্ছে 8 নাম্বার যে প্রশ্নটা আমরা যদি একটু লক্ষ্য করি, তাহলে এটা হচ্ছে 2 মাইনাস 0.4।
তাহলে আমরা এটাকে কিভাবে লিখতে পারি, তাহলে 2.0 লিখতে পারি, আর নিচে হচ্ছে 0.4। এখন যদি বিয়োগ করি 10 থেকে 4 বাদ দিলে 6, হাতে থাকে 1, 1 আর 0 যোগ করলে 1, 2 থেকে 1 বাদ দিলে 1, তাহলে 1.6। তো এটাই হচ্ছে অ্যান্সার। তো 2 নম্বর প্রশ্নের যে উত্তর, আশা করি আপনারা এগুলো বুঝতে পেরেছেন। আমরা এখন 3 নম্বর যে প্রশ্ন আছে সেগুলো শুরু করব, ঠিক আছে? যদি কোথাও কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাতে পারেন। আপনারা কমেন্টে জানালে আমরা অবশ্যই বুঝে দেওয়ার চেষ্টা করব। এখন আমরা দেখব হচ্ছে 3 নম্বর। 3 নম্বর প্রশ্নে বলা আছে উপরে নিচে হিসাব করো। উপরে নিচে হিসাব করো। তাহলে আমাদের কি করতে হবে, উপরে নিচে হিসাব করতে হবে, ঠিক আছে? তাহলে 1 নাম্বারকে আমাদেরকে কি দেওয়া আছে, 1.2, 3.6। তাহলে এটা আমাদের এখন যোগ করতে হবে। 1 নাম্বার এইটা দেওয়া আছে। তো দেখেন এখানে উপরে নিচে আমাদেরকে সাজিয়ে দেওয়াই আছে, আমরা জাস্ট এখন একটু যোগ করব। তাহলে 2 আর 6, দশমিকের ডান পাশেরগুলো আমরা দশমিকের ডান পাশে লিখব, দশমিকের বাম পাশেরগুলো আমরা দশমিকের বাম পাশে লিখব, ঠিক আছে? তাহলে 6 আর 2 যোগ করলে কত হবে, 8। এরপরে দশমিক দিয়ে দিলাম, যেহেতু হাতে থাকে না, 1 আর 3 4। তাহলে এখানে অ্যান্সার হবে 4.8। এরপরে হচ্ছে 2 নাম্বার যে প্রশ্নটা, দেখেন 2.8, নিচে হচ্ছে 1.5। তাহলে এটা এটাও আমাদের যোগ করতে হবে। তাহলে দশমিকের ডান পাশেরগুলো যদি যোগ করি, 8 5 13, 13 3, আর থাকে 1, 1 আর 1 2, 2 আর 2 4, তাহলে 4.3। এরপর হচ্ছে 3 নাম্বার যে প্রশ্নটা, 4.7 আর হচ্ছে 3.9। তাহলে এটাও আমাদেরকে যোগ করতে বলা হচ্ছে। তাহলে 7 আর 9 কত, 9-এর সাথে 7 যোগ করলে 16, 16 6, আর থাকে 1, 1 আর 3 4, 4 আর 4 8, তাহলে 8.6। এরপরে হচ্ছে 4 নাম্বার যে প্রশ্নটা, আমরা যদি একটু লক্ষ্য করি যে 3.0 তার সাথে যোগ করতে হবে 6.8। তাহলে আমরা যদি যোগ করি 0 আর 8 যোগ করলে 8, হাতে থাকে না, 3 আর 6 হচ্ছে 9, তার মানে 9.8। এরপরে হচ্ছে 5 নাম্বার প্রশ্ন, 4.1, নিচে হচ্ছে 3.9। তো এটাও আমাদের যোগ করতে বলা হচ্ছে। তাহলে 9 আর 1 10, 10 0, হাতে থাকে 1, 1 আর 3 4, 4 আর 4 8, ঠিক আছে? তাহলে 8.0, বা এটাকে আমরা বলতে পারি হচ্ছে 8। এরপরে 6 নাম্বার যে প্রশ্নটা, 6 নাম্বার প্রশ্নে দেওয়া আছে 3.4 আর নিচে হচ্ছে 1.3। তো এখানে আবার বলা হচ্ছে এটা আমাদের বিয়োগ করতে হবে। তাহলে উপরেরটার থেকে নিচেরটা বাদ দিতে হবে। 4 থেকে 3 বাদ দিলে 1, 3 থেকে 1 বাদ দিলে 2, তাহলে 2.1, ঠিক আছে? এরপর হচ্ছে 7 নাম্বার প্রশ্নটা, 5.0 থেকে বাদ দিতে হবে হচ্ছে 2.8। তো এটা যদি আমরা বিয়োগ করি, তাহলে 0কে 10 চিন্তা করতে হবে, 10 থেকে 8 বাদ দিলে 2, হাতে থাকে 1, 1 আর 3 4, 1 আর 2 3, 5 থেকে 3 বাদ দিলে 2, তাহলে 2.2। এরপরে হচ্ছে 8 নাম্বার প্রশ্নটা যদি একটু লক্ষ্য করি, 7.6, সেখান থেকে বিয়োগ করতে হবে -1.6। তাহলে এটা যদি বিয়োগ করি, 6 6 মিলে গেলে 0, 7 থেকে 1 বাদ দিলে 6, 6.0, বা এটাকে আমরা বলতে পারি 6, ঠিক আছে? এরপরে হচ্ছে আচ্ছা, এটাকে আমরা বলতে পারি 8। আচ্ছা, এখন যদি একটু নিচে লিখি আমরা 9 নাম্বার প্রশ্নটা, 6.3, সেখান থেকে বিয়োগ করতে হবে 5.5। তাহলে 13 থেকে 5 বাদ দিলে 8,
দশমিক দিয়ে দিলাম, হাতে থাকে 1, 1 আর 5 6, 6 6 মিলে গেলে 0, তাহলে 0.8। এরপর হচ্ছে 10 নম্বর প্রশ্ন। 9.1 সেখান থেকে বিয়োগ করতে হবে 8.9। তো এটা যদি বিয়োগ করি তাহলে 1 কে 11 চিন্তা করতে হবে, 11 থেকে 9 বাদ দিলে 2, হাতে থাকে 1, 1 আর 8 9, 9 9 মিলে গেলে 0, তাহলে 0.2। তো আমাদের 3 নম্বরের যে প্রশ্নগুলো, আশা করি আপনারা সবগুলো প্রশ্নই বুঝতে পেরেছেন। এখন সর্বশেষ আর একটি প্রশ্ন আছে, আমরা এই একটি প্রশ্ন সমাধান করব। তো আশা করি আমাদের 3 নম্বর যে প্রশ্নগুলো ছিল এগুলো আপনারা বুঝতে পেরেছেন। তো কোথাও যদি কোনো সমস্যা হয় অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন, ইনশাল্লাহ আমরা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, 4 নম্বর প্রশ্ন, আপনারা একটু বইটি লক্ষ্য করেন। এখানে বলা আছে গৌতমের বাড়ি থেকে বিদ্যালয়, একটু আমি লেখার সাথে সাথে আপনারা একটু প্রশ্নটা বোঝার চেষ্টা করেন যে গৌতমের বাড়ি বিদ্যালয় থেকে 8.2 কিলোমিটার, বানানগুলো একটু অবশ্যই লক্ষ্য করেন, কিলোমিটার, বা এই কিলোমিটারকে আমরা লিখতে পারি কিমি। ঠিক আছে, এভাবেও আমরা এই কিলোমিটারকে সংক্ষেপে কিমি বলতে পারি। এত কিলোমিটার পশ্চিমে, ঠিক আছে, কোথায়? পশ্চিমে। অবশ্যই একটু লক্ষ্য করেন যে গৌতমের বাড়ি বিদ্যালয় থেকে 8.2 কিলোমিটার পশ্চিমে অবস্থিত। এরপর আবার কি বলা হচ্ছে? সীমা। তাহলে একটা হচ্ছে গৌতম আর একটা হচ্ছে সীমা। এখন সীমার বাড়ি বিদ্যালয় থেকে 9 কিলোমিটার বা এটাকে তাহলে সংক্ষেপে কি বলতে পারি? কিমি। এত কিলোমিটার পূর্বে অবস্থিত। ঠিক আছে, এখন আমাদেরকে কি প্রশ্ন করা হচ্ছে একটু লক্ষ্য করেন। 1 নাম্বার প্রশ্নে বলা হচ্ছে যে গৌতমের বাড়ি থেকে সীমার বাড়ির দূরত্ব, কত কিমি? কিমি বলতে কি বোঝাচ্ছে? কিলোমিটার। আর 2 নম্বর প্রশ্নে আমাদেরকে বলা হচ্ছে বিদ্যালয় থেকে সীমার বাড়ির দূরত্ব গৌতমের বাড়ির দূরত্ব
অপেক্ষা তাহলে একটু লক্ষ্য করো যে বিদ্যালয় থেকে সীমার বাড়ির দূরত্ব অপেক্ষা সীমার বাড়ির দূরত্ব গৌতমের বাড়ির দূরত্ব অপেক্ষা কত কিলোমিটার বেশি, কত কিলোমিটার বা কিমি বেশি। খুবই সহজ দুইটা প্রশ্ন, আমরা অতি সহজেই সমাধান করব। তো আশা করি আপনারা প্রশ্ন দুইটা অবশ্যই বুঝতে পেরেছেন। তাহলে আমাদের গৌতমের বাড়ি থেকে বিদ্যালয় এত কিলোমিটার পশ্চিমে, ঠিক আছে, এবং পশ্চিমে অবস্থিত সীমার বাড়ি বিদ্যালয় থেকে 9 কিলোমিটার পূর্বে অবস্থিত। তাহলে স্কুলটা যদি মাঝখানে হয়, স্কুলটা মাঝখানে আমরা যদি চিন্তা করি, তাহলে একজনের বাড়ি পূর্বে আর একজনের বাড়ি হচ্ছে পশ্চিমে, তাহলে দুইজনের বাড়ি ঠিক বিপরীত দিকে। স্কুল থেকে দুইজনের বাড়ি একদম ঠিক বিপরীত দিকে অবস্থিত, তাই না? আচ্ছা, এতটুকু কি আপনারা বুঝতে পেরেছেন? যেহেতু বলছে যে গৌতমের বাড়ি থেকে গৌতমের বাড়ি বিদ্যালয় থেকে 8 কিলোমিটার পশ্চিমে আর অবস্থিত, আর একজন সীমার বাড়ি বিদ্যালয় থেকে 9 কিলোমিটার পূর্বে অবস্থিত। তাহলে স্কুলটা যদি মাঝখানে হয়, তাহলে দুইজনের বাড়ি বিপরীত দিকে অবস্থিত। কেননা পূর্ব এবং পশ্চিম কি বিপরীত দিক না? তাহলে একজনের বাড়ি পশ্চিমে অবস্থিত আর একজনের বাড়ি হচ্ছে পূর্বে অবস্থিত। আমরা এতটুকু বুঝতে পারলাম যে স্কুল থেকে দুইজনের বাড়ি হচ্ছে বিপরীত দিকে অবস্থিত, একদম সোজাসুজি বিপরীত দিকে অবস্থিত। এখন 1 নম্বরে বলা আছে যে গৌতমের বাড়ি থেকে সীমার বাড়ির দূরত্ব কত। গৌতমের বাড়ি আর সীমার বাড়ি ছিল স্কুল থেকে একদম বিপরীত দিকে অবস্থিত। এখন গৌতমের বাড়ি থেকে সীমার বাড়ির দূরত্ব কত? তাহলে সীমার বাড়ি থেকে গৌতমের বাড়ি যেহেতু বিপরীত দিকে অবস্থিত, তার মানে সীমার বাড়ি থেকে গৌতমের বাড়িতে বা গৌতমের বাড়ি থেকে সীমার বাড়িতে যাইতে গেলে কি করতে হবে? আগে হচ্ছে গৌতমের বাড়ি থেকে স্কুলে যাইতে হবে, স্কুল থেকে সীমার বাড়িতে যাইতে হবে। তার মানে দুইজনার যে বাড়ির যে দূরত্ব স্কুল থেকে, সেটা যদি আমরা যোগ করি, তাহলেই কিন্তু আমরা গৌতমের বাড়ি থেকে সীমার বাড়ির দূরত্বটা পেয়ে যাব। তাহলে এখানে দেখেন, গৌতমের বাড়ি থেকে বিদ্যালয় হচ্ছে, আমরা যদি 1 নম্বর প্রশ্নটা সমাধান করি 1 নাম্বার, তাহলে আমরা বলতে পারি 2টা যোগ করতে হবে। তাহলে 8.2 যোগ, এটা হচ্ছে গৌতমের বাড়ি থেকে বিদ্যালয়ের দূরত্ব, আর সীমার বাড়ি থেকে বিদ্যালয়ের দূরত্ব হচ্ছে 9। তো এই দুটো যদি যোগ করি, তাহলেই কিন্তু আমরা যোগফলটা পেয়ে যাব। তাহলে 8.2 আর এটাকে লিখতে পারি হচ্ছে 9.0। তাহলে যদি যোগ করি 2 আর 0 যোগ করলে হবে 2.8 আর 9, 8 আর 16 আর 1 17, তাহলে 17.2 কিমি। তাহলে দুইজনের বাড়ির দূরত্ব হচ্ছে 17.2 কিলোমিটার, ঠিক আছে। তো আশা করি আপনারা অবশ্যই 1 নম্বর প্রশ্নটা বুঝতে পেরেছেন। তো আপনারা এখানে লিখবেন যে গৌতমের বাড়ি থেকে সীমার বাড়ির দূরত্ব, এই লাইনটা লিখবেন, ঠিক আছে। এই লাইনটাই লিখবেন যে গৌতমের বাড়ি থেকে সীমার বাড়ির দূরত্ব, লেখার পরে সমান সমান দিয়ে 8.2 যোগ 9, এরপরে এটাকে হচ্ছে উপর নিচে লিখে যোগ করে এটা দিয়ে দিবেন, ঠিক আছে। এরপরে 2 নম্বর প্রশ্নটা আমরা একটু যদি দেখি, তাহলে এখানে কি বলা আছে যে বিদ্যালয় থেকে সীমার বাড়ির দূরত্ব গৌতমের বাড়ির দূরত্ব অপেক্ষা কত কিলোমিটার বেশি। তো আপনারা একটু লক্ষ্য করেন, এই যে বিদ্যালয় থেকে গৌতমের বাড়ি বিদ্যালয় থেকে 8.2 কিলোমিটার, তাহলে গৌতমের বাড়ি থেকে বিদ্যালয়ের দূরত্ব 8.2, এটা হচ্ছে গৌতমের বাড়ি থেকে বিদ্যালয়ের দূরত্ব, ঠিক আছে। এখন আমরা যদি সীমার বাড়ির দূরত্বটা দেখি, যে সীমার বাড়ি থেকে সীমার বাড়ি বিদ্যালয় থেকে 9 কিলোমিটার পূর্বে অবস্থিত। তাহলে একজনের বাড়ির দূরত্ব বিদ্যালয় থেকে 9 কিলোমিটার আর একজনের বাড়ির দূরত্ব 8.2 কিলোমিটার। তাহলে 9 বড় না 8.2 বড়? অবশ্যই 9। এই 9টা কার? সীমার। তাহলে সীমার বাড়ির দূরত্বটা হচ্ছে বিদ্যালয় থেকে বেশি, আর গৌতমের বাড়ির দূরত্বটা হচ্ছে বিদ্যালয় থেকে কম। এখন বলা হচ্ছে বিদ্যালয় থেকে সীমার বাড়ির দূরত্ব অপেক্ষা গৌতমের বাড়ির দূরত্ব কত কিলোমিটার বেশি। তো আমরা যদি বড়টার থেকে ছোটটা বাদ দেই, তাহলে সীমার বাড়ির দূরত্ব কত কিলোমিটার বেশি সেটা কিন্তু আমরা পেয়ে যাব। তাহলে আমরা এখানে লিখব যে বিদ্যালয় থেকে সীমার বাড়ির দূরত্ব অপেক্ষা গৌতমের বাড়ির দূরত্ব বেশি হবে। এই কথাটা বলে আমরা 9 থেকে বিয়োগ করব হচ্ছে 8.2 কিলোমিটার। তাই 9কে লিখতে পারবো 9.0 আর 8.2। এটা যদি আমরা বিয়োগ করি, 10 থেকে 2 বাদ দিলে 8, হাতে থাকে 1, 1 আর 8 9, 9 9 মিলে গেলে 0, তার মানে 0.8 কিলোমিটার বেশি। তাহলে বিদ্যালয় থেকে সীমার বাড়ির দূরত্ব গৌতমের বাড়ির দূরত্ব অপেক্ষা 0.8 কিলোমিটার বেশি। তো আশা করি আমাদের
4 নম্বর প্রশ্নের 1 আর 2 যে দুইটা প্রশ্ন ছিল আপনারা বুঝতে পেরেছেন। তো এটাই ছিল আমাদের আজকের আলোচনা। তো পরবর্তীতে আমরা তোমাদের নবম অধ্যায়ের অনুশীলনী 2-এর যে প্রশ্নগুলো আছে আমরা সবগুলো প্রশ্ন একটি ভিডিওর মাধ্যমে সমাধান করে দেওয়ার চেষ্টা করব। সবাইকে ধন্যবাদ। পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।